ওয়েলকাম টু জ্ঞানশিখা স্টাডি সেন্টার। হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আমি তোমাদের নাজিমুল স্যার। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কনস্টিটিউশনের তপশিলি, অর্থাৎ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ তপশিলি আমাদের অরিজিনাল কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান যখন লাগু হয় 26শে জানুয়ারি 1950, তখন আমাদের সংবিধানে শিডিউল ছিল কটা? আটটা ছিল। এরপর অ্যামেন্ডমেন্ট করে, তোমরা সবাই জানো পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজ হচ্ছে ল অ্যামেন্ড করা, ল ক্রিয়েট করা এবং ল অ্যাবলিশ করা। ঠিক আছে, এই হচ্ছে পার্লামেন্টের কাজই হচ্ছে মেইন এইটা। ঠিক আছে, তো পার্লামেন্টের মাধ্যমে আমরা নতুন ল পাস করে আমরা কি করেছি? আমরা অ্যাড করেছি শিডিউল। আরও 4টে শিডিউল অ্যাড হয়েছে। ঠিক আছে, বিভিন্ন সময়ে যখন দরকার পড়েছে তখন অ্যাড করা হয়েছে। তাহলে আজকে আমরা এই 12টা শিডিউল আমরা দেখে নেব, যার মধ্যে 8টা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল এবং এরপরে বিভিন্ন সময় আমাদের বাকি যে 4টা শিডিউল অ্যাড করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই। দেখো, তার আগে আমাদের জ্ঞানশিখা স্টাডি সেন্টার এই ইউটিউব চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে। ঠিক আছে, অনেক কিছু জানার আছে। আমাদের 12টা শিডিউল থেকে এরকম কোনো পরীক্ষা নেই যে যদি শিডিউল থেকে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, পার্ট অ্যান্ড শিডিউল, তাহলে এই আমি যা করাবো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেবেই দেবে। জিজ্ঞেস করবে যে এই শিডিউলে কি টপিক আছে, বা তোমাকে একটা টপিক দিয়ে বলবে যে এই টপিকটা কোন শিডিউলে আছে, তাহলে তোমাকে জানতে হবে সব শিডিউল। তাই আমরা আজকে 12টা শিডিউলে আমরা দেখব। তাহলে দেখো, শিডিউলের বাংলা মানে হচ্ছে তফসিল। শিডিউলের বাংলা মানে হচ্ছে তপশিলি। তাহলে দেখো, প্রথম যে আমাদের শিডিউল সেটা হচ্ছে নেম অফ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ আমাদের ভারতবর্ষে বর্তমানে কটি রাজ্য আছে? আমাদের ভারতবর্ষে বর্তমানে 28টি স্টেট আছে এবং 8টা ইউটি আছে। 8টা ইউটি আছে। এই যে 28টা স্টেট এবং 8টা ইউটি ইউনিয়ন টেরিটরি, এদের নাম কিন্তু বর্ণনা করা আছে আমাদের এই ফার্স্ট শিডিউলে। ঠিক আছে, এদের নাম ফার্স্ট শিডিউলে কিন্তু উল্লেখ আছে। তাহলে এরপরে দেখো, সেকেন্ড যে শিডিউলটা, সেকেন্ড শিডিউল আলোচনা করে স্যালারি কাদের কাদের? দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্পিকার অফ লোকসভা, ঠিক আছে, তারপর ডেপুটি স্পিকার অফ লোকসভা, এই যে সাংবিধানিক পদগুলো, ইউপিএসসি চেয়ারম্যান, এই যে সাংবিধানিক পদগুলো, এই সাংবিধানিক পদগুলোর স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, এখানে শুধু স্যালারি নয়, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, এই যে স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, এই ব্যাপারটা উল্লেখ আছে আমাদের সেকেন্ড শিডিউল। ঠিক আছে, তাহলে ফার্স্ট গেল, সেকেন্ড গেল, থার্ড বলেছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অর্থাৎ শপথ কে কাকে পাঠ করাবেন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজ কে পাঠ করাবেন। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কোথায় উল্লেখ আছে? না, আমাদের সংবিধানের থার্ড তপশিলি, তৃতীয় তপশিলিতে আমাদের বর্ণিত আছে একদম স্পষ্টভাবে। তাহলে 3 নম্বর গেল। এরপরে আমাদের ফোর্থে কি বলা আছে? সিট অফ রাজ্যসভা, অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা। রাজ্যসভা তোমরা সবাই জানো, আমাদের আপার হাউস, আমাদের লোকসভায় 2টো চেম্বার, একটা আমাদের পার্লামেন্টের 2টো চেম্বার, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউসের নাম রাজ্যসভা, লোয়ার হাউসের নাম হচ্ছে লোকসভা। তাহলে এই যে আপার হাউস, আবার যদি তোমাদের জিজ্ঞেস করে যে কোনটা বা পার্লামেন্ট কি কি অঙ্গ নিয়ে গঠিত, তখন তোমাদের কিন্তু বলতে হবে প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা।
সবাই কিন্তু এই তিনটে সংস্থা কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল। কাউকে বাদ দিয়ে কিন্তু আমাদের পার্লামেন্টের কথা চিন্তা করা অসম্ভব, ঠিক আছে? এই জিনিসটা মনে থাকবে। তাহলে আমাদের যে রাজ্যসভা, তোমরা সবাই জানো, আমরা যাদের ভোট দিই, সরাসরি ভোট দিয়ে আমরা কিন্তু লোকসভার মেম্বারদের আমরা নির্বাচিত করি, লোকসভায় আমরা প্রতিনিধি পাঠাতে পারি। কিন্তু রাজ্যসভায় কিন্তু আমরা সরাসরি ভোট দিয়ে আমরা কিন্তু প্রতিনিধি পাঠাতে পারি না। আমরা এমএলএদের ভোট দিই, ঠিক আছে? আমরা এমএলএদের ভোট দিচ্ছি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই এমএলএরা কী করছে? পরোক্ষভাবে ভোট দিয়ে আমরা পরোক্ষভাবে ভোট দিচ্ছি, পরোক্ষভাবে ভোট দিচ্ছি রাজ্যসভার মেম্বারদের। কিভাবে না, আমরা এমএলএদের নিযুক্ত করছি প্রত্যক্ষভাবে ভোট দিয়ে, তারা আবার কিন্তু ভোট দিয়ে কি করছে? রাজ্যসভার মেম্বারদের কি করছে? ইলেক্ট করছে। তাহলে আমরা কি হচ্ছি? আমরা এখানে ইনডিরেক্টলি ভোট দিচ্ছি। তাই এই যে সিট, কোন রাজ্যে কতগুলো সিট থাকবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাজ্যসভার সিট কতগুলো? 16খানা রাজ্যসভার সিট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে? বর্তমানে টোটাল মেম্বারের সংখ্যা 245, যার মধ্যে 12 জন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নমিনেট করেছে, বাকি 233 জন হচ্ছে ইলেক্টেড বিভিন্ন রাজ্য থেকে, ইউটি থেকে। তাহলে এই যে সিট অ্যালোকেশন, এই ব্যাপারটা বলা আছে আমাদের তপশিলি 4 নম্বর তপশিলিতে। 5 নম্বর দেখো, অ্যাডমিনিস্ট্রেশন অফ এসসি অ্যান্ড এসটি। আমাদের সারা ভারতবর্ষের এসসি এবং এসটিদের জন্য কিছু রিজার্ভেশন রাখা আছে। তো তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে প্রশাসন, এখানে আলোচনা করা আছে আমাদের সংবিধানের 5ম তপশিলিতে। এরপর দেখো, অ্যাডমিনিস্ট্রেশন অফ এসটি। এখানে কিন্তু এসসির কথা বলে নেই, এসটি শিডিউল ট্রাইব, তপশিলি উপজাতি। এই যে শিডিউল ট্রাইব, এখানে কি 4টে রাজ্যের কথা বলা আছে। যদিও এখন জিটিএ, যে তোমরা দেখো অ্যাডমিনিস্ট্রেশন অফ এসটি, আমাদের দার্জিলিংও কিন্তু এখানে ঢুকে গেছে অলরেডি। আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে এই আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই দার্জিলিংটাও ঢুকে যায় জিটিএ। মেম্বার অফ জিটিএ মানে গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? যাই হোক, এটা আমাদের 6th তপশিলিতে রয়েছে। এরপরে দেখো 7 নম্বর তপশিলি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। অর্থাৎ কার হাতে কতটুকু পাওয়ার থাকবে। যেহেতু আমাদের সেন্টার স্টেট, আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে, আবার স্টেট গভর্নমেন্টও রয়েছে, তো কার হাতে কোন পাওয়ারগুলো থাকবে? তোমরা সবাই জানো আমাদের ভারতবর্ষে ইউনিয়নকে বেশি এমফাসাইজ করা হয়েছে, ইউনিয়নকে বেশি শক্তিশালী করা হয়েছে, সেন্টারকে বেশি শক্তিশালী করা হয়েছে। তাই ইউনিয়ন লিস্ট একটা করা হয়েছে। ইউনিয়ন লিস্টের মধ্যে অনেক গুরুত্বতম কিছু পাওয়ার দেওয়া হয়েছে, যেরকম ইন্টারন্যাশনাল ট্রিটির ক্ষেত্রে বা তোমার সীমানা, ঠিক আছে, নাগরিকত্ব, সিটিজেনশিপ, এরকম বিশাল গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেগুলো কিন্তু ইউনিয়নের হাতে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার যেহেতু রাজ্য রয়েছে, রাজ্যেও একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, তাই কিন্তু রাজ্য সরকারের একটা স্টেট লিস্ট আছে। রাজ্য সরকার কোন কোন বিষয়গুলো হস্তক্ষেপ করতে পারবে বা রাজ্য সরকার একাই আইন তৈরি করতে পারে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে স্টেট লিস্ট। আর একটা লিস্ট রয়েছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট অর্থাৎ যেই জিনিসগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে কাজ করবে বা আইন তৈরি করতে পারে, সেটা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট। যেরকম শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্টে আছে। এখানে একতরফাভাবে রাজ্যও কিছু করতে পারবে না, একতরফাভাবে কেন্দ্রও কিছু করতে পারবে না। শিক্ষার ব্যাপারটা আমাদের উভয়, কোনো কেন্দ্রে একটা বিল পাস হলো, আইন হলো, সেটা কিন্তু ডিরেক্ট কোনো স্টেটের উপর দিয়ে দেওয়া যায় না। স্টেটেও তাহলে কী করতে হবে? মতামত নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট। তাহলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারে 3টে আমাদের লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? এরপর দেখো 8th তপশিলি, এখানে কি বলা আছে? শিডিউল ল্যাঙ্গুয়েজ। আমাদের ভারতবর্ষে যে সংবিধান স্বীকৃত যে ভাষা, আমাদের ভারতবর্ষে অনেক নানা বৈচিত্র্যের দেশ, অনেক ল্যাঙ্গুয়েজ আছে ভারতবর্ষে, কিন্তু সবগুলোকে কিন্তু কি করা হয়নি? সংবিধান স্বীকৃত করা হয়নি। সংবিধান স্বীকৃত
অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ছিল? 14টা ছিল। 14টা থেকে বর্তমানে কতগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে? বর্তমানে সংবিধান স্বীকৃত 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ইংলিশ কোথাও নেই। ইংলিশ কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত নয়। মনে রাখতে হবে, আমাদের 22টা কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, 22টা সংবিধান স্বীকৃত ভাষা। ঠিক আছে, এরপর দেখো এই যে চারটে 9, 10 এবং 11, 12, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই যে চারটে, এটা কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ঠিক আছে, এইটা কখন আসলো? সংবিধান সংশোধন করে পার্লামেন্টে পাস করে আইন, তারপরে কিন্তু এই চারটেকে যুক্ত করা হয়েছে। নবমতম যেটা করা হলো, সংবিধান লাগু হলো 1950-এ। ঠিক তার 1 বছর পর কিন্তু সংবিধানকে প্রথম অ্যামেন্ডমেন্ট করা হলো এবং এই বছরে কি করা হলো? অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, জমিদারি প্রথা সেটা কিন্তু অ্যাবলিশ করা হলো। সেটা কবে হলো? 1951 সালে। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে সংবিধান লাগু হওয়ার ঠিক 1 বছর পরে সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট আনা হলো এবং সেই অ্যামেন্ডমেন্টটাই করা হলো জমিদারি প্রথার বিলুপ্ত। ঠিক আছে, তাই অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম। এরপর দেখো দশমটা রয়েছে অ্যান্টি ডিফেকশন ল। 1985-তে অ্যান্টি ডিফেকশন ল কার সময়কালে? রাজীব গান্ধীর সময়কালে। অ্যান্টি ডিফেকশন ল বুঝতে গেলে তোমাদের যেটা বুঝতে হবে যে দেখো, আজকে সাপোজ আমি একটা এ টিম থেকে আমি কি করলাম? নির্বাচনে জিতলাম, একটা সিম্বল পেলাম, মানে আমি এই দল থেকে একটা সিম্বল পেলাম সাপোজ। তাহলে আমি কি করলাম? জেতার পরে আমি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হতে পারি, আমি এমপিও হতে পারি, মেম্বার অফ পার্লামেন্ট। এই যে হলাম, এরপর সাপোজ আমি এ টিম থেকে বি টিমে চলে গেলাম। তাহলে এ টিম থেকে বি টিমে চলে যাওয়া, এটা তো জনগণকে কি করা হলো? জনগণকে অন্ধকারে রাখা হলো। তাহলে আমি এ টিম থেকে বি টিমে চলে গেলাম, এটা অন্ধকারে রাখা হলো। জনগণ আমাকে এ টিমে দেখে আমাকে ভোট দিয়েছিল, কিন্তু এখন আমি বি টিমে চলে গিয়েছি। এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়, যার জন্য এটা করা হলো অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। তাহলে এই যে দলত্যাগ বিরোধী আইন করা হলো 1985 সালে, রাজীব গান্ধী গভর্নমেন্ট কিন্তু করলো। ঠিক আছে, এটা শুধু প্রযোজ্য এমপি অ্যান্ড এমএলএদের জন্য, এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আজকে যদি জেতার পরে কালকে যদি ওরা দল চেঞ্জ করে নেয়, তাদের কিন্তু কোনো ব্যাপার নেই, কিন্তু এমএলএ এমপি যদি করে তাহলে এটা কিন্তু একটা বিষয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেবে কে? সিদ্ধান্ত নেবে হচ্ছে স্পিকার অফ দিস হাউস। ঠিক আছে, লোকসভার ক্ষেত্রে স্পিকার, রাজ্যসভার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট, আর এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ রাজ্য আইনসভার ক্ষেত্রে সেই হাউসের স্পিকার, তারাই কিন্তু সিদ্ধান্তটা নেবে। ঠিক আছে, এরপর দেখো 11তম যে তফসিলি কবে অ্যাড হয়? 73তম সংবিধান সংশোধন, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এইটা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের কি করা হয়? রুরাল সেলফ গভর্নমেন্ট, এটা কিন্তু সংবিধান স্বীকৃত করা হয়। এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট আসার, রাজীব গান্ধী গভর্নমেন্ট করেছিল, ভিপি সিং করেছিল, কিন্তু হয়নি। পিভি নরসিমহা রাওয়ের আমলে কিন্তু এটা হয়েছিল। ঠিক আছে, তো 1992 সালে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রুরাল সেলফ গভর্নমেন্ট এটা কিন্তু সংবিধান স্বীকৃত করা হয়, আইনত স্বীকৃত করা হয়। এরপর বাধ্যতামূলকভাবে প্রতিটা স্টেটে কিন্তু এটা কি করতে হয়? লিগালাইজ করা হয়। এরপর দেখো 12তম যে আমাদের তপশিলি, এটা হচ্ছে আরবান সেলফ গভর্নমেন্ট। এটা কবে? এটাও কিন্তু 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে? 1992। এটাও কিন্তু 1992। ওটা হচ্ছে 73rd, এটা হচ্ছে 74। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা করা হলো আরবান সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ আরবান প্রশাসন যে আছে, ঠিক আছে, এইটা কিন্তু এইবার করা হলো। তাহলে
এখানে রুরাল সেলফ গভর্নমেন্টের মধ্যে ওদের যে বিচার্য বিষয়, অর্থাৎ ওরা যেই বিষয়গুলো কাজ করবে সেটা হচ্ছে সেই লিস্টের সংখ্যা 29টা বিষয়ে রুরাল সেলফ গভর্নমেন্ট কাজ করতে পারে এবং আরবান সেলফ গভর্নমেন্টে 18টা বিষয়ে তারা কাজ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তপশিলি। তাহলে বোঝা গেল। তাহলে আমি আরেকবার বলছি, ফার্স্ট হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, সেকেন্ড হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস, থার্ড হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ফোর্থ হচ্ছে সিট অফ রাজ্যসভা, ফিফথ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ এসসি অ্যান্ড এসটিস, সিক্সথ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ এসটিস ইন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, সেভেন্থ হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এইথ হচ্ছে শিডিউল ল্যাঙ্গুয়েজ, নাইন্থ হচ্ছে আমাদের কি আছে অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম, টেন্থ হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, 11th হচ্ছে রুরাল সেলফ গভর্নমেন্ট এবং 12th হচ্ছে আরবান সেলফ গভর্নমেন্ট। এই হচ্ছে আমাদের তপশিলি, সবগুলো আমরা আলোচনা করলাম। এরপর তোমরা এটা কি করবে, ভালো করে লিখে নেবে। এই হচ্ছে শর্টকাট ওয়ে, তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করবে। আর অবশ্যই তোমাদের যদি এই চ্যানেলে এই ভিডিওগুলো আমাদের উদ্যোগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে থাকবে এবং এরপর তোমরা কি ক্লাস চাও এটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে বলবে। তোমাদের যেই ক্লাসটা দরকার আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো আমাদের সাধ্য মতো। ঠিক আছে, থ্যাংক ইউ।